আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো। এর আগে আমরা 3টা লেকচার শেষ করেছি, এটা আমাদের চতুর্থ লেকচার। আগের 3টা লেকচারে আমরা 16.1 অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল অংশটা শেষ করেছি, কাভার করেছি। আমি আশা করব তোমরা সেই 3টা লেকচার শেষ করে এসেই চতুর্থ লেকচারটি করতে বসেছো। এবং এই অধ্যায়ে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। চতুর্ভুজের ক্ষেত্রফলে বইয়ে যতগুলো সূত্র আছে সবগুলো বুঝিয়ে দেব, উদাহরণগুলো করিয়ে দেব, অধ্যায়ের ম্যাথগুলো করিয়ে দেব। তাহলে দেখবা তুমি কোনো সৃজনশীল সিকিউ এমসিকিউ কোনো জায়গাতেই আটকাবা না, বুঝছো? আর ক্লাস করার আগে অবশ্যই টেবিলে বসে যাবা খাতা কলম নিয়ে, যাতে করে আমি যা লিখি আমার সাথে সাথে লিখবা। মানে ঠিক অফলাইন ক্লাসের মতো, আমি তোমার হোম টিউটরের মতো তোমাকে পড়াবো, তুমি পড়বা। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা সামনে আগাই। তো ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ রকুনুজ্জামান, বর্তমানে কুয়েটে অধ্যয়নরত আছি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে। এবং এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, তোমরা এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ওকে, তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। এখন চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, তাহলে তার আগে আমাদেরকে চতুর্ভুজ সম্পর্কে একটু খুঁটিনাটি ধারণা বা তথ্য আমাদের জানতে হবে। তো চলো আমরা প্রথমে কাজ করি, আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে একটু জেনে আসি। চতুর্ভুজের ক্ষেত্রফল, ওকে। তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। এখন দেখো, চতুর্ভুজ এই নামটা থেকে বুঝতে পারছি এই এমন একটা চতুর্ভুজ। চতুর্ভুজ অর্থ হচ্ছে যে ভুজ মানে বাহু আর চতুর মানে চার। তার মানে এখানে চারটা বাহু থাকবে। কি থাকবে বলো তো? চারটা বাহু থাকবে, চার বাহু। এখন চারটা বাহু কিভাবে থাকবে? এখানে একটা এরকম না, কিন্তু চারটা বাহু এমনভাবে থাকবে যাতে তারা আবদ্ধ ক্ষেত্র তৈরি করে, না হলে তো আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। তাহলে কি হবে? আবদ্ধ ক্ষেত্র তৈরি করবে। চারটা বাহু মিলে আবদ্ধ ক্ষেত্র তৈরি করলে যে ক্ষেত্র হয় তাকে আমরা বলি চতুর্ভুজ। তাহলে চারটা বাহু লাগবে না। তো মনে করো এ একটা বাহু, ওকে, এ একটা বাহু, দেন এ একটা বাহু, এ একটা বাহু, আর এ এ একটা বাহু। আশা করি বুঝতে পেরেছো। এই চারটা বাহু, তার মানে এ একটা শীর্ষ হবে, এ একটা শীর্ষ হবে, এ একটা শীর্ষ, আর এই একটা শীর্ষ। এই চারটা শীর্ষ যোগ করলে আমরা এইরকম একটা চতুর্ভুজ পাবো, তাই না? কিভাবে পাবো আসো তাহলে। প্রথম কথা, চতুর্ভুজ থেকে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ থেকে লিখতে পেরেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষ তিনটা, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে শীর্ষ কয়টা? চতুর্ভুজের ক্ষেত্রে শীর্ষ হবে চারটা। বুঝতে পেরেছো? এখন যে কোনো দুইটা শীর্ষ যোগ করলে একটা বাহু পাবো। একইভাবে চারটা শীর্ষ যদি যোগ করতে থাকি চারটা বাহু পাবো। তাহলে বাহু কয়টা বলো তো? বাহু চারটা। বাহু কয়টা? বাহু চারটা। তারপরে দেখো, এবার দুইটা বাহু যেখানে মিলিত হয়েছে, দুইটা বাহু যেখানে মিলিত হয়েছে সেখানে দেখো তো কি হয়েছে? একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ। তার মানে যেখানে দুইটা বাহু মিলিত হয়েছে সেখানে একটা কোণ তৈরি হয়েছে। এভাবে টোটাল কোণ তৈরি হয়েছে কয়টা বলো তো? এভাবে টোটাল কোণ তৈরি হয়েছে 1 2 3 4। এভাবে টোটাল চারটা কোণ তৈরি হয়েছে। তাহলে কোণ কয়টা হবে বলো তো? কোণ চারটা। কোণের ব্যাপারে আমি আরেকটু কথা বলবো সামনে, ঠিক আছে? আর আরেকটা কথা, চতুর্ভুজের ক্ষেত্রে নতুন আরেকটা টার্ম আসে, হচ্ছে কর্ণ। চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণ টার্মটা মানে কি আমি লিখে দিই, নোট লিখো। কর্ণ হচ্ছে যে কোনো দুইটা বিপরীত শীর্ষের যোগফল। যে কোনো দুইটি বিপরীত শীর্ষের যোগফল। আশা করি বুঝতে পেরেছো যে কর্ণ বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। যে কোনো দুইটা বিপরীত শীর্ষের যোগফল, যেটাকে আমরা কর্ণ বলি। তাহলে একটা চতুর্ভুজের কর্ণ থাকতে পারে কয়টা বলো তো? একটা চতুর্ভুজের কর্ণ থাকতে পারে দুইটা। আসো আমরা সেই কর্ণ দুইটা দেখায় দিই। মনে করো
এটা একটা বিপরীত, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, তাহলে দুটা শীর্ষ যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে যে একটা কর্ণ। আবার এর একটা শীর্ষ, এর বিপরীত শীর্ষ হচ্ছে এটা, তাহলে এই দুটা যোগ করলে যেটা পাবো সেটা হবে একটা কি বলতো, কর্ণ। তাহলে কর্ণ কয়টা হবে বলতো? কর্ণ হবে দুইটা। কর্ণ কয়টা হবে? দুইটা। আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর যে টার্ম সেটা হবে পরিসীমা। পরিসীমা, পরিসীমা মানে কি? চার বাহুর যোগফল। ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি ছিল? 3 বাহুর যোগফল। চতুর্ভুজের ক্ষেত্রে পরিসীমা হবে 4 বাহুর যোগফল। আর 6 নম্বর যে টার্ম, যেটা নিয়ে আমরা এই অধ্যায়ে সবচেয়ে বেশি আলোচনা করব, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? যে কতটুকু জায়গা নিয়ে, জায়গা আছে ওই আমাদের যে 4টা বাহু আবদ্ধ হয়ে যে ক্ষেত্রটা তৈরি করলো, এর ভিতরে কতটুকু জায়গা আছে সেটাকে আমরা কি বলি বলো তো? সেটাকে আমরা বলি ক্ষেত্রফল। তাহলে কতটুকু জায়গা আছে, কতটুকু জায়গা আছে, ঠিক আছে। এবার আসো কোন নিয়ে কতটুকু কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে 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 কোনো চতুর্ভুজ হোক আর যে কোনো ত্রিভুজ হোক, একটা ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজটা যে ধরনেরই হোক, মোট কোণের পরিমাণ কি হয়? অলওয়েজ সমান হয়। আসো এখানে একটা দাগ দিয়ে দিই। আসো দাগটা দিয়ে দিই। ওকে, চতুর্ভুজটা যে ধরনেরই হোক মোট কোণের পরিমাণ সমান। ত্রিভুজ যে ধরনেরই হোক, মোট মানে যতগুলো কোণ থাকবে, চতুর্ভুজের ক্ষেত্রে কোণ 3টা থাকে, ত্রিভুজের ক্ষেত্রে কোণ, চতুর্ভুজের ক্ষেত্রে কোণ 4টা থাকে, আর ত্রিভুজের ক্ষেত্রে কোণ 3টা থাকে। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি বা যোগফল, যেটাই বলি, 180 ডিগ্রি। আর ত্রিভুজের গেল চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা যখন প্রমাণ, কোথায় প্রমাণ শিখবো? আমরা অবশ্যই আমাদের যেই জ্যামিতি অধ্যায় আছে সেখানে আমরা প্রমাণ শিখে নিব, প্যারা নাই। তো চলো আমরা ছোট করে দেখাই যে আসলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 কিভাবে, এটা আমরা দেখায় দিতে পারি, বুঝছো? এটা প্রমাণটা খুবই ছোট, এটা আমরা দেখায় দিই। তো মনে করো এটা হলো আমাদের একটা চতুর্ভুজ, এটা কি আমাদের একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রে এই একটা শীর্ষ, এই একটা শীর্ষ, এই দুইটা শীর্ষ যোগ করলে আমরা কি পাবো? এই দুইটা শীর্ষ যোগ করলে আমরা কর্ণ পাবো, এই দুইটা শীর্ষ যোগ করলে আমরা আরেকটা কর্ণ পাবো। আমাদের কাজ কি? যে কোনো দুইটা শীর্ষ আমরা এখন এখানে যোগ করব। ধরো এই দুইটা শীর্ষ আমরা যোগ করে দিলাম, বুঝতে পেরেছো? দুইটা শীর্ষ যোগ করে দিলাম। এখন দুইটা শীর্ষ যখন যোগ করে দিয়েছি, এই একটা ক্ষেত্র তৈরি হয়েছে, একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই দুইটাই কি? এই দুইটাই ত্রিভুজ। দেখো তো চোখের আন্দাজে কি মনে হচ্ছে? যে কোনো একটা কর্ণ ত্রিভুজকে দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রে, মানে চতুর্ভুজকে সমান দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ভাগ করে। আমার কথা বুঝতে পারছো? চতুর্ভুজের যে কোনো কর্ণ একটি চতুর্ভুজকে দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। তাহলে এই যে এখানে যে ত্রিভুজটা হয়েছে, এইখানে 3 কোণের সমষ্টি কত হবে বলো তো? 3টে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখানে যে আরেকটা ত্রিভুজ হয়েছে, এখানে 3 কোণের সমষ্টি কত হবে বলো তো? 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এই 180 আর এই 180 মিলেই তো মানে এই 4টা কোণের যোগফল। সেভাবে এখান থেকে আমরা বলতে পারি যে 180 যোগ 180 সমান 360। এটা হলো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো পরবর্তীতে যাই। এতটুকু জানলেই হবে। আমি রেকর্ডিং, এতটুকু জানলেই হবে। এরপর আমরা ক্ষেত্রফলের মধ্যে ঢুকতে পারি। ক্ষেত্রফলের মধ্যে ঢোকার আগে আমরা আরেকটা কাজ করতে পারি। বিশেষ কিছু চতুর্ভুজের টাইপ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিতে পারি। তারপরে আমরা চতুর্ভুজের টাইপের মধ্যে ঢুকবো, মানে ওই ক্ষেত্রফলের মধ্যে ঢুকবো। তো বিশেষ কিছু চতুর্ভুজ আছে, আমরা চিনে নিই সেগুলো। আসো, বিশেষ কিছু
চতুর্ভুজ। বিশেষ কিছু চতুর্ভুজের মধ্যে প্রথমে আছে, আসলে আমার কম্পিউটারের সমস্যাটা ঠিক হয় না, বুঝছো, খুবই বিরক্ত লাগতেছে। আসো আমরা লিখি এখানে সামান্তরিক, সামান্তরিক একটা চতুর্ভুজ। সামান্তরিকের পরে আসে কি বলতো, আয়ত। তারপরে আমরা লিখতে পারবো কি বলতো, রম্বস। আর তারপরে আমরা লিখতে পারবো কি বলতো, বর্গ। আর আরেকটা টাইপ আছে, সেটাকে আমরা বলি ট্র্যাপিজিয়াম। তো এই এই ক্ষেত্রগুলো কাকে বলে আশা করি আমরা সবাই জানি, তারপরেও আমি খুবই সংক্ষেপে বলে যাই, তোমরা একটু বুঝে নাও যে আসলে কি বলে। তাহলে প্রথম কথা আমরা চিনব হচ্ছে সামান্তরিক কাকে বলে। আমরা এগুলো ছোটোবেলা থেকেই শিখে এসেছি, তারপরেও আমি শুধু বলে যাব যে আসলে এটা কাকে বলে, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। আমাদের পরীক্ষায় বা আমরা ম্যাথে কোনো সময় বাদবো না যে সামান্তরিক কাকে বলে। আসো আমরা সামান্তরিকটা চেনাই। আসো আমরা সামান্তরিকটা আঁকাই। আসো, এই তো দেখো, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ। যে কোনো এক জায়গায় এ নাম দিয়ে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে হবে, বুঝতে পেরেছো? আমরা মনে করি এদিক দিয়ে যাবো, এ বি সি ডি। এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের ডি। সামান্তরিক হবে যদি কোনো ত্রিভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়, তাকে আমরা কি বলবো বলতো, সামান্তরিক। সামান্তরিকের সংজ্ঞা কি, যে ত্রিভুজের, তোমরা লিখে নাও হ্যাঁ, যে ত্রিভুজের দুই জোড়া, এই এক জোড়া, এটা আর এটা মিলে এক জোড়া, এটা এটা মিলে এক জোড়া, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু। আমি একটু অসুস্থ, আমার কথায় যদি কোনো ভুল পাও সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ঠিক আছে? আচ্ছা, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাকে আমরা কি বলি, সামান্তরিক বলি। তাহলে সামান্তরিকের সংজ্ঞা থেকে, সংজ্ঞাটা লিখে নিছো? পজ করো, পজ করে শুনো, শুনে লিখে নাও। যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাকে আমরা বলি সামান্তরিক। সামান্তরিক থেকে প্রথম অবজারভেশন, যে বিপরীত বাহু সমান, তার মানে এ বি ইজ ইকুয়াল টু সিডি লিখতে পারি। আর আবার কি বলতো, এডি এর বিপরীত বাহু কি বলতো, এডি এর বিপরীত বাহু বিসি, এই দুইটা লিখতে পারি। আর দ্বিতীয় অবজারভেশন, যে সমান্তরাল, এ বি সমান্তরাল ডিসি, এ বি সমান্তরাল কি বলতো, সিডি। আবার এখানে এডি সমান্তরাল বিসি, এ ডি সমান্তরাল বিসি। এই সামান্তরিক থেকে এই দুটো অবজারভেশন আমরা আনতে পারি, সেটা হচ্ছে যে এ বি আর সিডি সমান, এডি আর বিসি সমান এবং সমান্তরাল, বুঝতে পেরেছ? সামান্তরিক থেকে এই দুটো অবজারভেশন আমরা নিয়ে আসতে পারি। এই একটা অবজারভেশন আর এই একটা অবজারভেশন, যে দুটো অবজারভেশন খুবই জরুরি, বুঝতে পেরেছো আশা করি। এটা হচ্ছে সামান্তরিক থেকে আনতে পারি। তোমরা সংজ্ঞাটা পাশে লিখে নিও, তারপরে এটা করো। আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা শিখবো সামনে, তখন দেখো যে কিভাবে এগুলো কাজে লাগে। ওকে, এই যে এটা হচ্ছে ভিতরের ক্ষেত্র, এটা হলো ক্ষেত্রফল। সামান্তরিক চিনলাম, এবার কি চিনবো, এবার আমরা চিনবো আয়ত। দেখো তো সামান্তরিকের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যে এই কোণটা সমকোণ হওয়ার পরে কোনো শর্ত নাই, মানে এই কোণটা চাইলে সমকোণ হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আয়ত হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে যে এই এই প্রত্যেকটা কোণকে 90 ডিগ্রি হতে হবে। এই দুটো শর্ত থাকবেই। আরেকটা নতুন শর্ত যোগ হবে, যে প্রত্যেকটা কোণকে কি হইতে হবে বলো তো, প্রত্যেকটা কোণকে হইতে হবে হচ্ছে 90 ডিগ্রি। আসো আমি লিখে দিই 2 নম্বর, আয়ত। আয়তের চিত্রটা কিরকম হবে, আসো আঁকাই। মনে করো এই একটা নিলাম,
তোমরা সংজ্ঞাগুলা লিখে নিবা, আমি তোমাদের মুখে মুখে বলবো, তোমরা সংজ্ঞাগুলা লিখে নিবা। ওকে, আসো, ঠিক আছে। এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, আর এটা একটা শীর্ষ। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, মনে করো এই শীর্ষের নাম এ দিব, তাহলে এই শীর্ষ হবে বি, এই শীর্ষ হবে সি, আর এই শীর্ষ হবে ডি। আয়তের ক্ষেত্রেও সেম শর্ত, যে মানে দেখো, যে চতুর্ভুজের, আমরা দুইভাবে আয়তের সংজ্ঞা দিতে পারি, দুইভাবে লিখে নিতে পারো। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে আমরা আয়ত বলি। ওকে, এটা বলতে পারি। অথবা বলতে পারি যে যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাকে আমরা আয়ত বলি। কেন? কারণ সামান্তরিকের শর্তই হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আমি লিখে দিব এইগুলো যখন আমরা চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অংশটা পড়বো, তখন এগুলো লিখে দিব। আপাতত তোমরা আমার কথা শোনো। প্রথম সংজ্ঞা দিতে পারি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো কি 90 ডিগ্রি বা সমকোণ, তাকে আমরা আয়ত বলি। অথবা যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাকে আমরা আয়ত বলি। তোমরা যে কোনো একটা সংজ্ঞা দিবা। এবং এখান থেকে আমরা যে জিনিসগুলো লিখে ফেলতে পারি সেটা হচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান্তরাল। এ বি এর বিপরীত বাহু কোনটা বলো তো? সিডি। তার মানে এ বি ইজ ইকুয়াল টু কত বলো তো? সিডি। আবার কি লিখতে পারি? বিসি এর বিপরীত বাহু এডি, তাহলে লিখে ফেলতে পারবো বিসি ইজ ইকুয়াল টু এডি। 2 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারবো সমান্তরাল। সমান্তরাল চেনো তোমরা? আশা করি সমান্তরাল চেনো। এবি আর সিডি সমান্তরাল, ডিসি অথবা সিডি একই বাহু, আবার বিসি আর এডি সমান্তরাল। সমান্তরাল অর্থ হচ্ছে যে দুইটা বাহু, এই যে রেল লাইন দেখো না, যে দুইটা একইভাবে চলতেছে, মানে মধ্যবর্তী দূরত্বটা অলওয়েজ সমান। এই যে এই দূরত্বটা, মনে করো এখান থেকে এখানে একটা লম্ব আঁকাবো, এই দূরত্বটা অলওয়েজ সমান হবে। এই দূরত্ব এখানে যতটুকু, এখানেও ততটুকু। দুইটা বাহু যদি এভাবে চলতে থাকে, আজীবন চলতে থাকে, বাহু দুটাকে আমরা বলি সমান্তরাল। বুঝতে পেরেছো? এই দুইটাকে তুমি বাড়াতে থাকলে এটা জীবনেও মিলিত হবে না কখনো। বুঝতে পারছো? আর আয়তের ক্ষেত্রে আরেকটা 3 নম্বর যে শর্ত, সেটা হচ্ছে যে প্রত্যেকটি কোণ কি বলতো? 90 ডিগ্রি। তার মানে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। কীভাবে লিখতে পারবো? কোণ এ সমান কোণ বি সমান কোণ সি, কোণ সি সমান কোণ ডি সমান কত হবে? 90 ডিগ্রি। আশা করি শর্তগুলো তুমি বুঝতে পেরেছো যে এখানে কি শর্ত আমি বলতে চাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। এটা একটা শর্ত, এটা একটা শর্ত, এবং সংজ্ঞা থেকে আমরা এই শর্তগুলো আনতে পারি। বুঝতে পেরেছো? তো চলো আমরা পরবর্তীতে যাই। আয়তের পরে কি আসে বলো তো? আয়তের পরে আসে হচ্ছে রম্বস। রম্বসের শর্ত কি জানো? সামান্তরিক, এই যে সামান্তরিক আমরা আঁকছি না, সামান্তরিক। রম্বসের ক্ষেত্রে হবে শুধু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হইতো, এখানে প্রত্যেকটি বাহু সমান হবে আর বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, তাহলে সেটা হয়ে যাবে কি? রম্বস। মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো বলো তো? রম্বস বলবো। আমি আশা করব তুমি সংজ্ঞাগুলা লিখে নিবা। এবার 3 নম্বরে আসো। 3 নম্বর কি বলো তো? রম্বস। রম্বস সরি ভাই, আমি অসুস্থ একটু, খুবই ঠান্ডা লেগেছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। দেখো, আমরা একটা রম্বস আঁকাই। রম্বসের শর্ত কি দিয়েছি বলো তো? রম্বসের শর্ত দিয়েছি যে প্রত্যেক, দেখো আমরা রম্বস শুরু করতেছি, ঠিক আছে? রম্বসের শর্ত কি? প্রত্যেকটি বাহুকে কি হইতে হবে? সমান হইতে হবে। প্রত্যেকটি বাহুকে সমান হইতে হবে এবং বিপরীত বাহুগুলোকে কি হইতে হবে? বিপরীত বাহুগুলোকে সমান্তরাল হইতে হবে। যেমন মনে করো এ বি সি ডি, এটা একটা কি? চতুর্ভুজ। এই চতুর্ভুজের প্রথম বৈশিষ্ট্য যে প্রত্যেকটি বাহু সমান। তার মানে এ বি সমান বিসি, এ বি সমান বিসি সমান সিডি সমান ডি এডি বা ডি এ, তোমার যেটা ইচ্ছা তুমি লিখতে পারো। আমি এডি লিখলাম। ওকে, এটা সমান ধরে নিলাম এ। তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? ওইটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ। আর বলেছি তো, চতুর্ভুজ যে ধরনেরই হোক, চার কোণের সমষ্টি হবে কত? 360 ডিগ্রি।
এবার আসো, এবার আমরা 2 নম্বর পয়েন্টে যেটা লিখতে পারি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, তার মানে এ বি সমান্তরাল সিডি হবে এবং কি হবে বলো তো, বিসি সমান্তরাল এডি হবে। এটা গেল। আর 3 নম্বর পয়েন্ট, কোনো পয়েন্ট নাই, এই দুইটা পয়েন্টই কোন সমকোণ হইতেও পারে না হইতে পারে, এখানে কোণের উপরে কোনো শর্ত দেখি না, বুঝছো? কোণের উপরে কোনো শর্ত থাকেও না, আমি দেখিও নাই কখনো, থাকে না নর্মালি, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের রম্বস। তাহলে রম্বসের সংজ্ঞা কি হবে? যে চতুর্ভুজের, এভাবে দিতে পারো, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে আমরা রম্বস বলি। অথবা সামান্তরিক দিয়েও সংজ্ঞা দিতে পারো, যে সামান্তরিকের প্রত্যেকটি বাহু সমান, যে সামান্তরিকের প্রত্যেকটি বাহু সমান, কারণ সামান্তরিক বলা মানেই তার কি বলতো, বাহুগুলো সমান্তরাল বলা হয়ে যাচ্ছে, আমি তো বলবো যে সামান্তরিকের প্রত্যেকটি বাহু সমান তাকে আমরা রম্বস বলি। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এতটুকু বুঝতে পেরেছো? যদি এতটুকু বুঝতে পারো, আসো আমরা 4 নম্বর যাই। 4 নম্বর ছিল আমাদের বর্গ। 4 নম্বর কি ছিল বলো তো? বর্গ। বর্গটা খুবই সুন্দর, আমরা বর্গ সবাই চিনি। বর্গ মানে কি বলতো, রম্বসে একটা শর্ত জুড়ে দিলে সেটা বর্গ হয়ে যায়। দেখো তো, রম্বসের ক্ষেত্রে সব ঠিক আছে, কিন্তু কোণের উপরে কোনো শর্ত নাই। রম্বসে কোণগুলোকে যদি আমি 90 ডিগ্রি করে দিই, মানে যে রম্বসের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা কি বলি বলতো, বর্গ বলি। আমরা রম্বস দিয়ে সংজ্ঞা দিতে পারি, আমরা সামান্তরিক দিয়ে দিতে পারি, চতুর্ভুজ দিয়ে দিতে পারি, আমাদের যখন যেটা দরকার বা যেভাবে ইচ্ছা আমরা দিতেই পারি, কোনো সমস্যা নাই। তার মানে প্রত্যেকটা বাহুকে কি হওয়া লাগবে, প্রত্যেকটা বাহুকে সমান হওয়া লাগবে আর কি। আসো আমরা একটু ঠিক করে দিই। এটা মনে করো একটা শীর্ষ, এ একটা শীর্ষ, এ একটা শীর্ষ, এ একটা শীর্ষ, এ বি সি ডি। মনে করো এই বাহুর যে দৈর্ঘ্য সেটা এ, এটা বি, সরি, দেখো বি কেন হবে, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান না, তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা যে শর্তগুলো লিখতে পারি, যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি বলতো, সমান, তার মানে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, চারটা বাহুই সমান এবং চারটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। 2 নম্বর যে পয়েন্ট লিখতে পারি সেটা হচ্ছে যে এ বি সমান্তরাল সিডি, এবং আরেকটা জিনিস কি লিখতে পারি, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তো অবশ্যই, সাথে সাথে চারটা বাহুই সমান, তার মানে এ বি আর সিডি যেমন সমান্তরাল, তেমনি বিসি আর এডি সমান্তরাল। আর 3 নম্বর যে শর্তটা যুক্ত হয়েছে, যে প্রত্যেকটা কোণ কি বলতো, প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। তার মানে কোণ এ যা হবে, কোণ বিও তাই হবে, কোণ সিও তাই হবে, কোণ ডিও তাই হবে, সেটা হলো 90 ডিগ্রি। আশা করি এই শর্ত 3টা তোমরা বুঝতে পেরেছো এবং ভুল হবে না আশা করি। ওকে, আসো এটাকে আমরা বক্সে করে দিই। ওকে, আমরা কিন্তু তাহলে দেখো বর্গের যে সংখ্যা, তাহলে বর্গের সংখ্যা কি দিতে পারি, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোণগুলো 90 ডিগ্রি তাকে আমরা বর্গ বলি। অথবা সামান্তরিক দিয়ে সংজ্ঞা দিতে পারি, যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এবং প্রত্যেকটি বাহু সমান তাকে আমরা কি বলি, বর্গ বলি। অথবা রম্বস দিয়ে দিতে পারি, যে রম্বসের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা কি বলি, বর্গ বলি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই লিখে নিবা, যখন নোট সাবমিট করবা নোটে যেন সংজ্ঞাগুলো থাকে। আমি বুঝবো কিভাবে যে তুমি ক্লাস করেছো কি করো নাই, আমি বুঝবো যখন তুমি এগুলা লিখবা খাতায়, ঠিক আছে? তাহলে আমরা এবার কি শিখবো, ট্রাপিজিয়াম শিখবো। 5 নম্বরে কি শিখবো বলো তো? 5 নম্বর শিখবো হচ্ছে ট্রাপিজিয়াম। এগুলার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের আগে আমাদের এগুলো অবশ্যই চিনতে হবে, না হলে আমরা ক্ষেত্রফল কেমনে নির্ণয় করব, তাই না? কথা তো সেটাই। তো আসো আমরা একটা ট্রাপিজিয়াম আঁকাই ফেলি। এই তো আমরা একটা চিত্র আঁকাইছি, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সংজ্ঞাই হচ্ছে যে, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা কি বলি বলো তো, ট্রাপিজিয়াম বলি। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, দেখো তো এই বাহু আর এই বাহু সমান্তরাল না, আর এই বাহু কিন্তু সমান্তরাল না, এদের বর্ধিত করতে থাকলে একসময় এরা মিলিত হবে,
যার কারণে এরা সমান্তরাল না, এরা ইনসেক্টর, এরা একে অপরকে মানে মিলিত হয়, বুঝছো? আর এই বাহু দুটা এইভাবেই চলতে থাকবে আজীবন, তাই একে আমরা কি বলি বলো তো? ট্রাপিজিয়াম বলি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তাহলে একটাই শর্ত পাই, সেটা হচ্ছে যে মনে করো এটা এ শীর্ষ, বি শীর্ষ, সি শীর্ষ, ডি শীর্ষ, তাহলে পাবো হচ্ছে এ বি সমান্তরাল সিডি। বুঝতে পেরেছো? এবং আরেকটা কথা হচ্ছে যে তাহলে সংজ্ঞা কি লিখবা? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা কি বলি? ট্রাপিজিয়াম বলি। তাহলে খাতায় যেন এই 5টা জিনিসের সংজ্ঞা থাকে, আমি মুখে বলে দিয়েছি, তোমরা প্রত্যেকটা সংজ্ঞা এভাবে নিচে লিখে নিবা। ওকে, সংজ্ঞা লিখবা। সংজ্ঞা লিখে এখানে লিখে ফেলবা যে আসলে কাকে বলে। আশা করি বুঝতে পেরেছো, এই সংজ্ঞাটা তোমরা লিখতে পারবা। তো চলো আমরা পরবর্তীতে যাই। এবার আমরা এই অধ্যায়টি শুরু করার জন্য প্রস্তুত। আমরা এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখব, ঠিক আছে? তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেখে এসেছি না? কত দেখে এসেছিলাম বলো তো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত দেখে এসেছিলাম মনে আছে? সমকোণী ত্রিভুজ, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা শীর্ষ এ বি সি, এ বি সি। আয়তক্ষেত্র চিনে গেছি যে 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 চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং এবং কি বলতো, এবং কোণগুলো সমকোণ, তাকে আমরা আয়ত বলি। তাহলে আচ্ছা, আয়ত চিনলাম। এবার আসো, আমরা আমরা এটা শিখেছিলাম যে একটা যদি সমকোণী ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে সেটা হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি। ভূমি এখানে হিসাবে আছে মনে করো বিসি, আর উচ্চতা হিসাবে আছে কি বলতো? এ বি। এতটুকু শিখেছিলাম না? এতটুকু শিখেছিলাম না? এতটুকু কিন্তু শিখেছিলাম। মনে করো এটুকু এ, আর এতটুকু নাম দিতেই পারো তুমি, তোমার ইচ্ছা। এটা যেহেতু সি, তাহলে এটা হবে সি শীর্ষ, কোনো সমস্যা নাই, আমরা এতটুকু শিখেছিলাম। আচ্ছা, আমরা যদি দুইটা সমকোণী ত্রিভুজ এভাবে রাখি, দেখো তো, এই যে এই একটা সমকোণী ত্রিভুজ, দাঁড়াও আসবে, এই একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজকে কপি করে আরেকটা ত্রিভুজ আমরা আনতে পারি। আনছি? আনছি কিন্তু দেখো, এই একটা সমকোণী ত্রিভুজ, দাঁড়াও আমি ঠিক করে নিই, আমার কম্পিউটারের বিশাল সমস্যা হয়ে গেছে, ঠিকই হইতে চায় না। দেখো, এই একটা সমকোণী ত্রিভুজ, এবার দেখো একটু যে পড়াবো, কি সমস্যা বুঝি না তো। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজটাকে আমরা যখন এইভাবে ঘুরাইয়ে এইভাবে করে দিব, তখন দেখো দুইটা সমকোণী ত্রিভুজ মিলে একটা কি তৈরি করবে বলো তো? একটা আয়ত তৈরি করবে না? তার মানে দুইটা সমকোণী ত্রিভুজ যখন একসাথে মিলিত হচ্ছে, সেখানে একটা কি তৈরি হচ্ছে? আয়ত তৈরি হচ্ছে, যার মনে করো শীর্ষ কয়টা হবে? 4টা হবে। সেটা হচ্ছে এ বি সি ডি। মনে করো এই বাহুটুকুর দৈর্ঘ্য এ, তাহলে এতটুকু এ, কারণ কি আমরা জানি বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। যদি এই বাহুর দৈর্ঘ্য বি হয়, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে কি বলো তো? বি। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফল যা, এই ত্রিভুজের ক্ষেত্রফলও তাই, কারণ দুটা সমান। তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি লিখতে পারি বলো তো? আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে 2 ইন্টু একটা ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ এখানে দুইটা ত্রিভুজ আছে। 2 ইন্টু একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু এটা হলো আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের উচ্চতা, তাহলে এ ইন্টু বি। আমরা এটা লিখতে পারি, এটা কি আমরা লিখতে পারি না? তাহলে এখানে দেখো কি হয়, 2 আর 2 কাটা, তাহলে থাকে হচ্ছে এ আর বি। এই যে দেখো, এটার এককও যা হবে এটার এককও সেটাই হবে, তাহলে একক হবে একক স্কয়ার, বা বলি আমরা বর্গ একক। এতটুকু কি বুঝতে পেরেছো? এতটুকু যদি বুঝতে পারো, এতটুকু বুঝতে পারলে যথেষ্ট। এরপরে আমাদের আরেকটা টার্ম আসে, সেটা হচ্ছে যে কর্ণ। এই যে দেখো তো, সমকোণী ত্রিভুজের যে অতিভুজ, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে কর্ণ কিভাবে নির্ণয় করব? পিথাগোরাস দিয়ে নির্ণয় করব না? পিথাগোরাস দিয়ে নির্ণয় করব।
আসো পিথাগোরাস দিয়ে আমরা এটা নির্ণয় করে ফেলি। তাহলে এটা কর্ণ সমান আমরা কি জানি, আমরা দেখো এসি হলো কর্ণ, এ সি এটা কর্ণ, কর্ণ সমান হবে কি বলো তো, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাই হবে কর্ণ। এটা কিভাবে হয়েছে কি বুঝতে পেরেছো? কারণ আমরা দেখতে পাচ্ছি এই এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কর্ণ, আমরা সমকোণী ত্রিভুজের যেই অতিভুজ সেটা হচ্ছে এই আয়তক্ষেত্রের কর্ণ। তাই আমরা লিখলাম এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এ বি এর মান হচ্ছে বি আর বিসি এর মান হচ্ছে এ, তাহলে দুটা স্কয়ার, আর যেহেতু এসির স্কয়ার ছিল ওটা রুট হয়ে গেছে, একবারে লিখলাম। এবং এটার একক হবে হচ্ছে একক, মিটার থাকলে মিটারে, সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটারে। খেয়াল রাখতে হবে সবগুলো যেন একই এককে থাকে, ঠিক আছে? আর পরিসীমা কি হবে বলো তো, চার বাহুর যোগফল হবে পরিসীমা। আসো বইয়ে কি লেখা আছে আমরা সেটা দেখি। দেখো বইয়ে এখানে সুন্দর করে লেখা আছে